থেকে সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন, বিকল্প ব্যাগ সহজলভ্য করার তাগিদ। একই দিন থেকে হর্ন মুক্ত হবে শাহজালাল বিমানবন্দর এলাকা। ইলিশ শিকারের পর 4-5 হাত ঘুরে আসে বাজারে, সিন্ডিকেটের কারণে ঠকছেন জেলে। ন্যায্য দাম থেকে বঞ্চিত ক্রেতা, নির্বিকার মৎস্য বিভাগ। এবং কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট যেন মরণ ফাঁদ। জিও টিউবের জন্য বালু তোলায় বড় বড় গর্ত, দুর্ঘটনার কবলে পর্যটকরা। ব্যবস্থার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভোরের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। গণমাধ্যমকে জানিয়ে মশক নিধন অভিযান, ফটো সেশনে সীমাবদ্ধ তৎপরতা। লোক দেখানো এমন অভিযানে রাজধানীতে এডিসের উৎপাত কমছে না বলে অভিযোগ নগরবাসীর। তবে সিটি কর্পোরেশনের দাবি, অভিযান নিয়মিতই চলছে। তাসনিয়া নিশাত মিমের রিপোর্ট। বাড়ির ছাদে, বারিন্দায় ফুলের টব, প্লাস্টিকের পর্দা, এই সমস্ত জিনিসে যাতে পানি জমতে না পারে সেদিকে একটু খেয়াল রাখবে। গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চলে মশক নিধনের তোড়জোড়। রোববার রাজধানীর জুরাইনের মুরাদপুরে পোকারবাজার এলাকার একটি মাত্র সড়কে স্প্রে করেই চলে যান দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীরা। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো এমন তৎপরতার কারণেই বাড়ছে এডিসের উপদ্রব, ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। যেমনের কাম হেমনা হালাই দিয়ে দিছে। আজকে যে টিভি আইছে, আজকে হাজার হাজার লোক আইছে। কেউ মশার ওষুধ দেয়, একদিন সপ্তাহে একদিন দেয়, সাফ করে মনে বছরে একবার। মাঝে মাঝে একটু ঔষধ দেয়, তাও গ্যাপ দিয়ে মাসের মধ্যে মানে একবার দেয়, আর বাকি দেয় না, মাঝে মাঝে একটু আসে। ডেঙ্গুর এই মৌসুমে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসম্পন্ন উন্নয়ন প্রকল্প। জুরাইনের বিভিন্ন সড়কে খোঁড়াখুড়ির কারণে প্রায় 6 মাস ধরে জমে আছে বৃষ্টির পানি, আর তা পরিণত হয়েছে লার্ভার বাসস্থলে। মশা সারাক্ষণে বুঝছেন ঘরে থাকাই যায় না। ওষুধ দেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণ না। এই পানি হয়, পানিটা তো যেইতাছে না। বৃষ্টি হইলে তো মানে হাঁটাই যায় না, প্রচুর পরিমাণে মশা। আপনি পানির অবস্থা দেখেন একদম কালো হয়ে গেছে। এই পানি কিন্তু আজকে প্রায় 3 মাস যাবত সরতেই পারে না, এইখানেই আছে। পানিটা যদি জমা থাকে তাহলে তো আপনার মশা তো থাকবেই। এত সবের পরও সিটি কর্পোরেশন বলছে, ডেঙ্গু প্রতিরোধে সব ওয়ার্ডে সকাল বিকাল পরিচালিত হচ্ছে মশক নিধন কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোগীর যে তথ্য পেয়ে থাকি, সেই তথ্য অনুযায়ী আমরা সেই রোগীর বাড়ির চারপাশে আমরা 200 মিটারের মধ্যে আমাদের মশককর্মী চলে যাচ্ছে। কোনো জায়গায় যদি কোনো পাত্রে কোনো লার্ভা জমে থাকে বা কোনো রকম আমরা যদি কোনো প্রজননস্থল পেয়ে যাই, তো সেক্ষেত্রে সেগুলো আমরা ধ্বংস করে দিচ্ছি। আমরা সকালে আমরা লার্ভিসাইডিং কার্যক্রমটা পরিচালনা করে থাকি। আমরা বিশেষ করে আমাদের এই ওষুধটা আমরা প্রয়োগ করি জমানো পানিতে। সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত লার্ভিসাইডিং পরিচালনা করে থাকি, এবং এই পাশাপাশি আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করে থাকি। দুর্গাপূজার সামনে রেখে স্বৈরাচারের দোসররা চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, গণহত্যাকারীদের আইনের বাইরে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রাজধানীতে বের হয় বর্ণাঢ্য র্যালি। রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতারা। গণহত্যাকারীদের প্রশাসনে রেখে সংস্কার করলে তা টেকসই হবে না বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। গণতন্ত্রের শত্রু যারা, জনগণের শত্রু যারা, স্বাধীনতার শত্রু যারা, তাদেরকে বাইরে রেখে আপনি সংস্কার করবেন, ওই সংস্কারকে ওই শত্রুরা হইতে দিবে না। তাদেরকে আইনের আওতায় আনেন, আপনি সময় নিয়ে সংস্কার করেন, কোনো আপত্তি নাই। জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে স্বৈরাচারের দোসররা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব, এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এদিন সকালে রাজধানীর ডিআরইউতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের জন্য কি করছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। আমরা এই দেশে এখনো রিগড ইলেকশন দেখতে চাই না। এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্য, কিন্তু
নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নাই, তাদের কোনো রোড ম্যাপ দেয় না, কবে নির্বাচন দেবে তাও বলে না, কি সংস্কার করবে 6টি বিষয়ের সংস্কারের কথা বলেছে, অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিশ্চুপ আছে। 1 মাস যথেষ্ট সময়। সংবিধান সংশোধনের সুযোগ কেবল নির্বাচিত সরকারের বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রহস্য ধামা চাপা দিতে সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় র্যাবের হাতে, এমন অভিযোগ করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। হত্যা রহস্য উদ্ঘাটনে আইনজীবীও নিয়োগ করেছেন তিনি। নতুন আইনজীবী শিশির মনির জানান, মামলার তদন্তভার পিবিআইকে দিতে আবেদন করবেন তারা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুনি হত্যার পর কেটে গেছে 1 যুগেরও বেশি সময়, কিন্তু এই হত্যা রহস্যের কোনো কুলকিনারা করতে পারেনি কোনো সংস্থায়। পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি। 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান। নিয়োগ দিয়েছেন আইনজীবীও। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের রোমান জানান, হত্যাকাণ্ডের ঘটনা ধামা চাপা দিতেই র্যাবকে দেয়া হয়েছিল তদন্তভার। আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে, ওই সরকার যেহেতু নেই, আমরা আসলে মনে করছি কিছু হতে পারে, বাট যতক্ষণ পর্যন্ত না হয় কিছু, তখন পর্যন্ত এটা না মানে আনন্দিত হওয়ার বা খুব বেশি আশা হওয়ার কিছু নেই। শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি, কারণ তারা এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি। এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান, আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসতো হত্যা রহস্য। তদন্তভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি। এই মামলার যদি বিচার না হয়, তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায়, তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে, গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগররুনির লাশ উদ্ধার করা হয়। সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত 2 ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনগণের ক্ষমতায়নে সরকারি দফতরের তথ্য প্রবাহ নিশ্চিতে তথ্য কমিশন সংস্কার সহ রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার উল্লেখ করে আইন উপদেষ্টা বলেছেন, সাইবার সিকিউরিটি সহ গণবিরোধী সব আইন সংস্কার করবে সরকার। রাজধানীতে এক মতবিনিময় সভায় কথা বলেন বক্তারা। স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় রাজধানীর আগারগাঁওয়ে মতবিনিময় সভার আয়োজন করে তথ্য অধিকার ফোরাম ও এনজিও বিষয়ক ব্যুরো। এতে অংশ নিয়ে গণবিরোধী আইন সংস্কারের দাবি জানান অংশীজনেরা। যাতে স্বচ্ছতার জায়গাতেও সুনিশ্চিত হয়। বক্তারা বলেন, 2009 সালে তথ্য অধিকার আইন হলেও তথ্য প্রকাশে 46% এনজিওর নিজস্ব ওয়েবসাইট নেই। অংশীজনদের মতামত নিয়ে তথ্য কমিশন সংস্কারের দাবি জানান তারা। বলেন, নাগরিকদের ক্ষমতায়িত করতে হলে সরকারি অফিসে তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনতে হবে। আমাদের পট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র কিছু মানুষের পরিবর্তন হয়েছে, প্রাতিষ্ঠানিক চর্চার পরিবর্তন হয়ে গেছে, এটা কিন্তু আমরা এখনো বলার মতো সাহস আমার অন্তত নাই। এক ধরনের কর্তৃত্ববাদের জঞ্জাল থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদের দিকে ধাবিত হচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু আমার শঙ্কা আছে। স্বৈরাচারের ব্যাপারটা এখনো বিরাট, সর্বত্র হয়রানি এখনো অব্যাহত আছে। তো এর অবসান হওয়া দরকার। রাজনৈতিক দলগুলো তথ্য অধিকার ওই আইনের অধীনে আসা উচিত কিনা সেটা আমরা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। আয়োজনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নিপীড়নের বড় হাতিয়ার তথ্য গোপন করা। শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ সম্ভব নয়। বিগত সরকার আমলে তথ্য অধিকার আইন হয়েছে, আবার তথ্য অধিকার বিনাশ করার মতো অনেক আইন হয়েছে। অরাজকতার একটা জঘন্যতম উদাহরণে পরিণত হয়েছিল বাংলাদেশ। সাইবার সিকিউরিটি অ্যাক্টটা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা,
সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। ফলে আমরা এই কিছু কিছু ক্ষেত্রে আইন সংশোধন করব। স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। তথ্য অধিকার ছাড়া সকল অধিকার মূল্যহীন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে 12,000 ভরি স্বর্ণ চুরি। 4 বছর পর প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর ঘটনা। বিকেলে ব্যাংকের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আহসানুল গনি বলেছেন, 2020 সালে গ্রাহকের স্বর্ণ বেনামে সরানো হয়। জড়িত 7 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জশিটও দিয়েছে দুদক। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক খাতে একের পর এক বেরিয়ে আসছে অনিয়মের অভিযোগ। এবার বাংলাদেশ সমবায় ব্যাংকের লকার থেকে স্বর্ণ গায়েবের তথ্য প্রকাশ করলেন খোদ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। একটা ব্যাংক আছে, যদিও এটা ব্যাংক কোম্পানিজ অ্যাক্টের আওতাভুক্ত নয়, এটাকে এক্সক্লুড করা হয়েছে, সমবায় ব্যাংক। তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। 1-2 ভরি নয়, রীতিমতো ব্যাংকটির লকার থেকে চুরি হয়েছে 12,000 ভরি স্বর্ণ। ঘটনা 4 বছর আগের হলেও রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহসানুল গনি জানান, 2020 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 10 কোটি টাকা সুদ জমে। এর সঙ্গে ব্যাংকে জামানত হিসেবে গ্রাহকের 12,000 ভরি স্বর্ণ জমা রাখে কোম্পানিটি। তবে কোম্পানি দেউলিয়া হলে কয়েকজন গ্রাহক আসলেও বাকিদের স্বর্ণ বেনামে ভুয়া কাগজে চুরি হয়ে যায় ব্যাংকের হেড অফিস মতিঝিল শাখা থেকে। ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক বলেন, অনেক গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেনি। কিছু স্বর্ণ এখানে আর নেয় নাই আর কি। 16 সাল থেকে আমরা সর্বশেষ 16 সালে বলছি এদেরকে এত তারিখের মধ্যে নেওয়ার জন্য, নইলে নিলাম করব। তো 16 সালের পরে আর নিলাম হয় নাই আর কি। তো এই স্বর্ণটাই। এই ঘটনায় সমবায় ব্যাংকের 7 কর্মকর্তাকে আসামি করে 2021 সালের ফেব্রুয়ারিতে মামলা করে দুদক। একই বছর অক্টোবরে চার্জশিট দেয়া এই মামলা এখনো চলমান। কারা যে নিচে এটা আমরাও ঠিক মতো জানি না, তবে ওই 7 জন কর্মকর্তা ওই সেকশনে ছিল, তো ওনাদের স্বাক্ষর লাগতো, তো এই জন্য দুদক ওই 7 জনকে নামে চার্জশিট দিতে। 12,000 ভরি স্বর্ণ গায়েবের মতো ঘটনা 4 বছর পর সামনে আসা রীতিমতো বিস্ময়ের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এস আলমের স্থাবর অস্থাবর সম্পত্তির তালিকা চেয়েছে হাইকোর্ট। আইন মন্ত্রণালয় ও IGRকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে এস আলম গ্রুপ ব্যাংক থেকে নেওয়া ঋণ ও পাচার করা অর্থের পরিমাণ এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি কাজী জিন্নাত হক এ আদেশ দেন। শুনানিতে আদালত বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, তাই তারা ধীরে এগোতে চান। যে টাকাটা নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিজে, এটা রিপেট্রিয়েশন করার যে ইনিশিয়েটিভ কতটুকু নেওয়া হয়েছে এবং টোটাল লোন অ্যান্ড ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলড বাই এস আলম গ্রুপ, ইটস শেয়ার হোল্ডার ডিরেক্টরস অ্যান্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, কত টাকা এ পর্যন্ত এবং টোটাল আউটস্ট্যান্ডিং ব্যালেন্স এটা চাওয়া হয়েছে। এবং যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড BFI। সাকিব আল হাসান ইস্যুতে এবার সরকারের অবস্থান স্পষ্ট করলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানালেন, ক্রিকেটার হিসেবে নিরাপত্তা দিলেও ব্যক্তি সাকিবের বিরুদ্ধে জনরোষ সামলানোর দায়িত্ব নেবে না সরকার। এদিকে সাকিবের বিদায় টেস্ট ঘরের মাঠে খেলার সম্ভাবনা দেখছেন না BCB পক্ষ থেকে। যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি, তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করার প্রয়োজন বলে আমি মনে করি। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব। দেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা দেখছেন না এক সময়ের শিক্ষক এবং বর্তমান BCB পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। অনেকের মতোই আমিও চাই যে ওর মতো একজন খেলোয়াড় দেশের মাটিতে খেলা শেষ করবে। আনফর্চুনেটলি অনিবার্য কারণবশত সেটা হয়তো এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। দীর্ঘ 2 দশক ক্রিকেটার সাকিব আল হাসানের পরিচয় ছাপিয়ে এখন তার রাজনৈতিক পরিচয়কেই বড় করে দেখছে BCB এবং সরকার।
যার কারণে সেই সাকিব নামের বলকে একে অন্যের কোর্টে ঠেলে দেওয়ার মাধ্যমে এই সাকিব আল হাসানের ইতিটা কিভাবে ঘটবে তা এখন অনিশ্চিত। বিসিবির পদক্ষেপ নেওয়া উচিত এই জায়গায় যেন সাকিব নিরাপত্তা স্থানে মিডফিল্ডের মাঠে শেষ টেস্টটা খেলে যেন বিদায় নিতে পারে। তো এইটুকু যদি বিসিবি করতে না পারে, এটা বিসিবির অনিচ্ছা, আসলে এরা সেফটি চাইলেই দিতে পারে। ফারুক আহমেদ আছে না বিসিবি এখন নতুন সভাপতি, উনি পারে কিন্তু। হোম অফ ক্রিকেটে দেশসেরা অলরাউন্ডার এখন প্রায় অতীত। নাম যশ খ্যাতি ভুলে একটা বিদায়ী ম্যাচ খেলাটাই যেন অসম্ভব হয়ে পড়েছে সাকিবের। আর সেটা দেশের মাটিতে হবে কিনা সে উত্তর এখন সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 2 দশকেরও বেশি সময় আগে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপাতত আগামীকাল থেকে সুপার শপে নিষিদ্ধ হচ্ছে পলিথিন ব্যাগ, আর বিকল্পের জন্য টাকা গুনতে হবে ভোক্তাদের। একজন পরিবেশবিদ বলছেন, পলিথিনের বিকল্প ব্যাগের সহজলভ্যতা ও সুলভ মূল্যের দিকে নজর দিতে হবে সরকারকে। ফরহাদুর রহমানের রিপোর্ট। 2002 সালে দেশে নিষিদ্ধ হয় পলিথিন ব্যাগের ব্যবহার। তবে সিদ্ধান্তের 22 বছর পেরোলেও এখনো বন্ধ হয়নি পলিথিন বা পলিপ্রোপাইলিন। ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডিওর তথ্য মতে শুধুমাত্র রাজধানী ঢাকাতে প্রতিদিন পলিথিন ব্যাগ ব্যবহার হয় 2.5 কোটিরও বেশি, যা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য চরম ক্ষতির কারণ। দায়িত্ব নেয়ার পরই পলিথিন ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে 1 অক্টোবর থেকে সুপার শপগুলোতে বন্ধ হচ্ছে ক্ষতিকারক এই পণ্যের ব্যবহার। সরকারের সাথে হাতে হাত মিলে আমরাও চেষ্টা করছি পরিবেশ কিভাবে রক্ষা করা যায়। আমাদের ম্যানেজমেন্ট থেকে সকল প্রকার নির্দেশনা দেওয়া আছে, আমরা সে অনুযায়ী আমাদের আউটলেটগুলোতে কাজ করছি। নাগরিকরা বলছেন, পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত সময়ের দাবি। তবে বিকল্প পণ্য নিয়েও সরকারকে নজর দিতে হবে। বৃষ্টি হলেই পানি জমে যায়, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে পলিথিনের ইউজ, এবং পলিথিন যেখানে সেখানে নর্দমায় পড়ে থাকে। আমি ক্যারি করব কি দিয়ে, সেই বিকল্পটা দিয়ে পলিথিনটা অফ করে। পরিবেশ বান্ধব ব্যাগ তো দিতে পারেন, বলে না সেটার দাম তো অনেক বেশি, সেটা তো আমরা দিতে পারবো না। একটা ব্যাগ হয় 5 টাকা 60 টাকা পড়বে। এইটার খরচ যদি খুবই মিনিমাম রাখে তো সেটা হলো ভালো। আর যেহেতু এটা পরিবেশে ক্ষতি করে, আমার মনে হয় মানে নাগরিক হিসাবে আমরা মনে হয় একটু স্যাক্রিফাইস করতেই পারি। পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার। পরিবেশবিদরা মনে করেন, বিকল্প পণ্যের সহজলভ্যতা ও সুলভ মূল্যের প্রতি নজর দিতে হবে। ব্যবহারকারী যারা আছে, ব্যবসায়ী যারা আছে, উৎপাদনকারী যারা আছে, সকলকে মিলে কিন্তু একটি সমাধানের দিকে আমাদের যেতে হবে। সুলভে, সহজে, অল্প মূল্যে এবং অ্যাভেলেবেল বিকল্প আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। তা না হলে এই উদ্যোগটিও আবার চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে। স্বল্পমাত্রা পলিথিন ব্যবহার করলেও শক্ত ব্যবস্থাপনা থাকলে তা পরিবেশ দূষণে সহনীয় বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। প্লাস্টিককে আস্তে আস্তে না বলতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 1 অক্টোবর থেকে নীরব এলাকা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সামনের 3 কিলোমিটার সড়ক। একই দিন থেকে ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন চালকরা বলছেন, প্রচারণার পাশাপাশি দরকার সবার আন্তরিক সহযোগিতা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর মহাখালী সড়ক। সবসময় যানবাহনের চাপে সড়ক থাকে রাজধানীর এই প্রবেশদ্বার। এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের। বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় 1 অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত 3 কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ব্যবহার বন্ধ করা হবে একবার ব্যবহৃত প্লাস্টিকও। নির্দেশনা বাস্তবায়নের 7 দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট। আমরা চাচ্ছি সচেতনতার মাধ্যমে হর্নমুক্ত পরিবেশ ঘোষণা করা, আমাদের যারা গাড়ি চালক রয়েছেন সবাইকে সেই সচেতনতার অন্তর্ভুক্ত করা এবং অভ্যাসগতভাবে যাতে আমরা হর্নটা কম বাজাই এবং পরিবেশ দূষণটা কম করি, সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মঙ্গলবার থেকে এই উদ্যোগ বাস্তবায়নের কথা থাকলেও দুদিন আগেও কোনো প্রচারণা বা সাইনবোর্ড দেখা যায়নি বিমানবন্দরের কোনো পয়েন্টে। বিষয়টি জানে না কোনো পরিবহন চালকও। মুক্তভাবে চালাবো কেমনে, যেমনি পাবলিক দৌড়ায়, রিক্সা দৌড়ায়, গাড়ি ঢুকে, হুন্ডা ঢুকে। নিজের সেফটি ভাবে নিজে চালাইলে তাহলে আর
হরেন নাও লাগতে পারে। তবে হরেন দেওয়াও লাগবে, আর সব জায়গাতে হরেন দেওয়াটাও কেমন একটা মানে সবার চোখে একটা বা কাঁধে একটা সমস্যার ব্যাপার আছে। হরেন যদি না বাজে তাহলে সিগন্যাল ইউজ করতে হবে। এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে, তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের। আপনি যদি জনগণকে না জানান, আপনি যদি আমার যানবাহনে যারা চলাচল করেন, যারা ড্রাইভার তাদের না জানান, আমরা অন্যরা যারা সেখানে মানে শব্দ নিঃসরণ করি আমাদেরকে না জানান কি প্রক্রিয়া আপনি এটা করবেন, তাহলে আমি কিভাবে সেখানে সচেতন হব? আপনি যে আইন প্রয়োগ করবেন, মানুষকে একটা সময় দেবেন, আপনি দিতে হবে যে আপনি বারবার এখানে প্রচার করবেন যে এলাকা নীরব এলাকা, আপনার এখানে হর্ন বাজাবেন না, তারপরে একটা সময় গিয়ে আপনি আইন প্রয়োগ করবেন। নীরব এলাকা কার্যকরে 3 কিলোমিটারে 3টি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর, বিমানবন্দর ও বিআরটি এর ম্যাজিস্ট্রেট টিম। দিনরাত 24 ঘন্টা ব্যস্ত এই বিমানবন্দর সড়ক। এই চত্বর হর্নমুক্ত করা অনেকটাই চ্যালেঞ্জিং মনে করছেন পরিবেশবিদরা। তবে পরিবেশ অধিদপ্তর, এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে সচেতনতা সৃষ্টি, একই সঙ্গে আইনের প্রয়োগ করলেই হর্নমুক্তভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর নির্যাতনকারী ছাত্রলীগের বিচার সহ 3 দফা দাবিতে সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। রোববার বিকেলে রাজু ভাস্কর্যে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন তারা। অভিযোগ করেন শুধু জুলাই নয়, গত 15 বছর সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন করেছে ছাত্রলীগ। তাই সাম্প্রতিক হত্যাকাণ্ড সহ এসব নির্যাতনের জন্য দায়ীদের চিহ্নিত করে তাদের ছাত্রত্ব বাতিলের দাবি করা হয়। এছাড়াও জুলাই গণহত্যায় সমর্থনকারী শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বরখাস্ত এবং বর্তমান সিন্ডিকেটের বিলুপ্তিরও দাবি জানান তারা। যে সমস্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই হামলায় দোষর এবং ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের মার খাওয়াকে জায়েজ করেছিল, প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় যে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের সকল রকমের সিদ্ধান্ত নেয়, সেই সিন্ডিকেটের 18 জন মেম্বারের 12 জন এখনো ফ্যাসিবাদী আমলের। সিন্ডিকেট বিলুপ্ত করে দিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে সিন্ডিকেটে অন্তর্ভুক্তের আহ্বান জানাই। দেশ বিরোধী সব চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার বিকেলে রাজধানীর শনিয়াকড়ায় ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতি স্মরণ রেখে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বানও জানান। পরে শহীদ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেন জামাতের নেতা। গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। যাদের আত্মত্যাগের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় আসীন হয়েছেন, সেই পরিবারের পাশে আপনার প্রথম দাঁড়ানো উচিত। প্রত্যেকের জন্য মাসিক ভাতা নির্ধারণ করুন, আহতদের সুচিকিৎসার জন্য দেশের টাকা দিন, প্রয়োজনে বিদেশে প্রেরণ করুন। আপনারা বলেছেন, কিন্তু সেটা কার্যকরী হতে আমরা তেমন দেখছি না। এটাকে ত্বরান্বিত করা প্রয়োজন। পর 4-5 হাত বদল হয়ে আসে ভোক্তার ঘরে। প্রতিটি স্তরে মূল্য সংযোজন হয়ে কেজিতে দাম বেড়ে যায় 500 থেকে 600 টাকা পর্যন্ত। মধ্যস্বত্ব ভোগীদের লাভের অঙ্ক যোগ হতে হয় গরিব ও মধ্যবিত্ত ভোক্তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ইলিশ। মহাজনের দাদন আর মধ্যস্বত্ব ভোগীদের সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন শিকারীরা। অভিযোগ রয়েছে ইলিশ শিকার ও বাজারজাতে তদারকি সংস্থার দুর্বলতার কারণে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সিন্ডিকেট। নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলা সদরের তুলাতুলি ঘাটের রুবেল মাঝির ট্রলারের 5 মাঝি মাল্লা উত্তাল মেঘনায় প্রায় 6 ঘন্টা জাল টেনে 4 হালি ঝাটকা নিয়ে ঘাটে ফেরেন। ওই মাছ ধরতে খাবার ও জ্বালানি তেল সহ খরচ হয় প্রায় 2000 টাকা। দাদন নেয়া মহাজনের আড়তে আনার পর প্রকাশ্যে নিলামে বিক্রি হয় 3400 টাকায়। আড়ত মালিক ও ব্যাপারীর 20 ভাগ কমিশন বাদে 2860 টাকা হাতে পান জেলেরা। ঢাকে বেচা কেনার পরে 10% কমিশন যাওয়ার পরে যাতে আমরা পাই।
চা পানির পয়সা হয়েছে আর কি, এখন সংসার খরচ তো আর 800 টাকা দিয়ে হয় না 5 জন মানুষের। তুলাতুলি ঘাটে ডাকে কেনা মাছগুলো ব্যাপারীর ঝুড়ি হয়ে মাত্র 5 কিলোমিটার দূরে জেলা সদরের মাছ বাজারে আনার পরই বিক্রির জন্য নিয়ম পরিবর্তন হয়ে যায়। খুচরা ব্যাপারীরা ওইসব ইলিশ বিক্রি করেন কেজি দরে। মাত্র 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে হালিপতি ইলিশের দাম বেড়ে যায় 3 থেকে 400 টাকা। বেশি দামের এই ইলিশ কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ভোক্তাকে। তবে ব্যাপারীদের দাবি সামান্য লাভেই তারা ইলিশ বিক্রি করছেন। আধা কেজি ওজনের মাছ হয়েছে গিয়ে এখন 1200 টাকা কেজি হয়ে গেছে। 1 কেজি মাছ 2200 টাকা দিয়ে আমার কেনা খাওয়া মানে বিশেষ করে আমাদের মতো সাধারণ লোকদের আমাদের সম্ভব না। আমরা এখান থেকে একটা মাল কিনি বেরোন 1000 টাকা, বেশি 1100 টাকা, 1100 টাকা বেচতে ধরেন আমাকে 50 টাকা খরচ আছে। সীমিত ব্যবসা দিই না, তারপর আমরা কাস্টমারের মাছটা দেই। জেলেরা বলছেন ঘাট থেকে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলের গ্রাহকদের হাতে পৌঁছাতে 4 থেকে 5 বার হাত বদল হয় ইলিশ। মহাজনের আড়ত থেকে পাইকারের মাধ্যমে পাঠানো হয় ঢাকা, বরিশাল, চাঁদপুরের মোকামে। সেখান থেকে বড় ব্যবসায়ীদের হাত ঘুরে যায় খুচরা বিক্রেতাদের কাছে। প্রতিটি স্তরেই দাম যোগ হয়ে কেজিতে দাম বেড়ে যায় 500 থেকে 600 টাকা পর্যন্ত। এর সঙ্গে যুক্ত হয় সংরক্ষণের বরফ, প্যাকেজিং ও পরিবহন খরচ। ঘাট থেকে রাজধানী ইলিশের দরদাম সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে আড়ত মালিক ও ব্যাপারীদের বিশাল সিন্ডিকেট। তবে আড়তদার ও ব্যাপারীদের দাবি খরচ বাদে সামান্য লাভ করেন তারা। এদিকে রপ্তানি বন্ধ থাকলেও সারা বছরই চোরাই পথে ভারতে ইলিশ পাচারের অভিযোগও রয়েছে। চাহিদার চেয়ে উৎপাদন কম ও জ্বালানি তেল সহ নিত্যপণ্যের মূল্যের প্রভাব পড়েছে ইলিশের বাজারে। এছাড়া জেলেদের মতো পাইকাররাও মোকামের মহাজনদের দাদনের জালে আবদ্ধ। দাদন আনছি এজন্য বেড়া করে স্যার আমরা কাউরে দিতে পারি না। বেড়াকের থেকে আমরা ঋণ নিছি, আমরা আর কত বেশি না, আমরা এই ব্যবসায়ী মাছ বেশি পাইকারের কাছে বিক্রি করি, ওপেন নিলাম করি, ওনারাই আর কি ঢাকা, বরিশাল বিভিন্ন জায়গায় বিক্রি করে। তারা দেখা যায় বিভিন্ন টাইমে আমাদের এখান থেকে মাছগুলো গেলে ওখানে সিন্ডিকেট করে মাছগুলো স্টকে রাখে। যখন আমার এখান থেকে মাছ না যায় তখন ওই মাছগুলো বাইর করে বেশি চড়া দামে বেচা কিনা করে। তবে ক্যাব নেতারা বলছেন ইলিশ বেচা কেনায় কোনো নিয়ম নীতি ও সংশ্লিষ্টদের তদারকি না থাকায় দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠছে সিন্ডিকেট। আর সিন্ডিকেট ভেঙে ইলিশের বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। এখানে জেলেরা যখন নদী থেকে মাছটা উঠানো হইতে শুরু করে একদম আপ টু ভোক্তা পর্যন্ত প্রতিটা স্তরে স্তরে এবং নিম্ন থেকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত সিন্ডিকেট। ইলিশের দামটা বাড়ার কারণ কি এবং এখানে কারা কারা জড়িত এবং কোন কোন চেইনে কোন কোন মধ্যস্বত্বভোগীর কাছে কয়বার যায় এবং কত হাত বদল হয়, এটার জন্য ইতিমধ্যে একটা কমিটি কাজ করছে। দেশের উৎপাদিত মোট ইলিশের 34 ভাগ ধরা পড়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে। চলতি বছরে 1,91,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাই থেকে সেপ্টেম্বর প্রথম 3 মাসে 38,367,000 মেট্রিক টন ইলিশ ধরা পড়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বরিশাল থেকে বাজারের চেয়ে কম দামে ভারতে রফতানি করা হচ্ছে ইলিশ। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাজারে বেড়েছে মাছের দাম। তবে ব্যবসায়ীরা বলছেন কম দামে কিভাবে ভারতে রফতানি হচ্ছে তা জানেন না তারা। তবে রফতানিকারকরা বলছেন ব্যবসায়িক নানা কৌশলের কারণে লোকসান গুনতে হয় না তাদের। সুজয় দাসের ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। সকাল থেকেই জেলেদের হাক ডাকে মুখর বরিশালের সবচেয়ে বড় পাইকারি মাছের আড়ত পোর্ট্রোট মৎস্য অবতরণ কেন্দ্র। দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি পাওয়ার পর 5টি রফতানিকারক প্রতিষ্ঠান প্রতিনিয়ত এ বাজার থেকে ভারতে ইলিশ পাঠাচ্ছে। বাজার ঘুরে দেখা যায় 600 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ গড়ে 1,750 টাকা দরে, 1 কেজি ওজনের ইলিশ 1950 টাকা ও এর চেয়ে বড় ইলিশ প্রতি কেজি 2050 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এসব ইলিশ ভারতে যাচ্ছে কেজি প্রতি মাত্র 10 মার্কিন ডলার মূল্যে, যা বাংলাদেশি টাকায় মাত্র 1200 টাকা।
ব্যবসায়ীরা জানান এমনিতেই বরিশালের বাজারে মাছের সংকট, এর ওপর রফতানির খবরে দাম আরো বেড়েছে। কিন্তু 1.5 থেকে 2,000 টাকার মাছ কিভাবে 1200 টাকায় ভারতে রফতানি হচ্ছে তা জানেন না তারা। আমরা যে মাছটা সরবরাহ করি সেই মাছটা কোনো কর্মী 1200 টাকা বিক্রি করতে পারবে না। $10 মাছ কিনা তারা কিভাবে ভারতে নিয়ে মাছ বিক্রি করে আমার জানা নাই। রফতানিকারকরা বলছেন ব্যবসায়িক নানা কৌশলের কারণে লোকসান হচ্ছে না তাদের। আমরা আসলে কিছু বিজনেস পলিসি অ্যাপ্লাই করি। গ্রেডিং এর ক্ষেত্রে গ্রেডিংটা আমরা তো কেজির মাছটা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা 800-900 কেজির উপরে মিক্স করে দিচ্ছি। সরকার একটা সাবসিডি দেয়, যদি সরকার এই সাবসিডিটা দেয় চেয়ারাদের, তাহলে তাদের এটা পূরণ হয়ে যাবে। মৎস্য অধিদপ্তর বলছে বর্তমানে নদী ও সাগরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা নেই। এর মধ্যে 2420 মেট্রিক টন ইলিশ রফতানির জন্য 49টি প্রতিষ্ঠানকে অনুমতি দেয়া হয়েছে। আগামী 13 অক্টোবরের মধ্যে ভারতে ইলিশ রফতানি শেষ করার নির্দেশনাও রয়েছে। আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তি মোতাবেকই তারা এটা লাভ নিয়েই তারা রপ্তানি করছে, কাজেই এখানে লস দেওয়ার কোনো সুযোগ নাই। 2012 সালে বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ ছিল। এবারও রফতানি বন্ধের কথা অন্তর্বর্তীকালীন সরকার বললেও বিশেষ বিবেচনায় আবারও অনুমতি দেয়। বরিশাল থেকে 250 মেট্রিক টন ইলিশ রফতানি করবে 5টি প্রতিষ্ঠান। শাকিল মাহমুদ, সময় সংবাদ। ভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ও জিও টিউব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। জিও টিউবের জন্য বালু তোলায় সৈকতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সৈকতের 0 পয়েন্ট এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। ঘটেছে একের পর এক দুর্ঘটনা। তবে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেনের বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। প্রতি বছর বর্ষা মৌসুমে বালুক্ষয়ের ফলে 18 কিলোমিটার দৈর্ঘ্যের এই সৈকতটির প্রস্থ 0 পয়েন্টের কাছাকাছি এসে পৌঁছেছে। সৈকতের মূল পয়েন্টের দুই পাশে 1.5 কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলে কুয়াকাটাকে রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে সৈকতে জিও ব্যাগগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় আহত হচ্ছেন পর্যটকেরা। এগুলোর মধ্যে শ্যাওলা পড়ে থাকে, আর পানির নিচে কোথায় জিও ব্যাগ আছে ফাঁকা আছে এটা তো বুঝতে পারতেছে না, কোথায় যে পা ঢুকে যাবে বুঝতে পারতেছি না, এই জন্য ভয়তেই নামতেছি না। ইট জাতীয় এবং লোহা জাতীয় জিনিসপত্র রয়েছে যেগুলো আসলে পানি টানার কারণে বের হয়ে যাচ্ছে। পা আটকে গেলে অনেক সময় বাচ্চা টেনে নিয়ে যেতে পারে। অর্থাৎ জিও ব্যাগগুলো যাতে আরো সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়, এটাই আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। সৈকত রক্ষায় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। জিও ব্যাগ বা আপনাদের জিও টিউবের ফলে পানির সংস্পর্শে আসলে সেখানে শ্যাওলা হওয়ার সম্ভাবনা আছে বা তৈরি হয়, এবং যেহেতু এখানে মানুষজন ওঠানামা করে তাহলে সেখানে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো আমরা এই বিষয়গুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আপনারা যদি কোনো ডিরেকশন দেন সেই অনুযায়ী আমরা হায়ার অথরিটির কাছে অনুমতি চাইব, সেই অনুযায়ী আমরা পরবর্তীতে পদক্ষেপ নিতে পারব। জুলাই ও আগস্ট মাসে কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে জিও টিউবের সঙ্গে আঘাত পেয়ে অন্তত 10 জন আহত হয়েছেন। সময় সংবাদ, কুয়াকাটা। দখলে নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে মায়ের নামে পার্ক তৈরি করেছিলেন সাবেক সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। এতে প্রশস্ত সব মহাসড়ক হয়ে যায় সংকুচিত, প্রায় ঘটতে থাকে দুর্ঘটনা। তার বিতর্কিত উন্নয়ন উদ্যোগে জনগণের প্রায় 8 কোটি টাকা গচ্ছা যেতে বসেছে। শীঘ্রই পার্কটি অপসারণ করতে হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সুমন হাসানের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। ঢাকা কুয়াকাটা মহাসড়কের বরিশালের সিএনবি রোডে 2022 সালে এ পার্কটি তৈরি করেন তৎকালীন সিটি মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। তার মা বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগমের নামে হয় পার্কটির নামকরণ। তবে নির্মাণ শুরু থেকেই মহাসড়ক দখল নিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে পার্ক তৈরির অভিযোগ করেন স্থানীয়রা। এ নিয়ে সংবাদ প্রচার হলে সাংবাদিকদেরকেও তুচ্ছ তাচ্ছিল্য করেন সাদিক আব্দুল্লাহ। ভয়ে তটস্থ থেকে তার সামনে কেউ কথা বলার সাহস পেতেন না। তবে নির্মাণের পর প্রশস্ত এ সড়কটি হয়ে যায় সংকুচিত। এ কারণে প্রায়ই ঘটতে থাকে ছোট বড় দুর্ঘটনা। পার্কটা এখানে নির্মাণ হওয়ার কারণে রাস্তাটা সংকীর্ণ হয়ে গিয়েছে। প্রতি মাসেই 2-4টা দুর্ঘটনা আমরা দেখতে পাই। ফ্যামিলি নিয়ে আসলে দেখা গেছে
আতঙ্কের ভিতরে থাকি যে এই পার্কের এদিকে যাব কি যাব না। বরিশাল গণমানুষের একটাই দাবি যে পার্কটা যে কোনো একটা খোলা জায়গায় বা বড় একটা জায়গায় নেওয়া হোক। সিটি কর্পোরেশনের তথ্য মতে নগরবাসীর কাছ থেকে আদায় করা রাজস্ব থেকে প্রায় 6.25 কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়। 5 আগস্ট ছাত্র জনতা গণ অভ্যুত্থানে বিক্ষুব্ধরা ভাঙচুর চালায় সেখানে। এটি সংস্কার কিংবা অপসারণে খরচ হবে আরও 2 থেকে প্রায় 3 কোটি টাকা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নগর ভবনের কেউ। সড়ক ও জনপথ বিভাগ বলছে রাস্তা দখল করে নিয়ম বহির্ভূতভাবে তৈরি করা পার্কটি ভাঙতে হবে। ঢাকা বরিশাল মহাসড়কের 4 লেনের জন্য বাধা এটি। এটা যেহেতু রাস্তার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আমরা সব ধরনের কোনো ধরনের যদি লিমিটেশন না থাকে আমরা এটা ভাঙার ব্যবস্থা নেব। 2022 সালের 8 ডিসেম্বর বরিশাল হানাদার মুক্ত দিবসে পার্কটি সবার জন্য উন্মুক্ত করা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও খুলনার ডুমুরি উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ 18 জনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুস সালাম খান সোনাভাঙ্গা থানাকে এই নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরি উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ। 27 জানুয়ারি ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হাসপাতালের ওসিসির সামনে থেকে তাকে সাবেক ভূমিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের লোকজন তুলে নিয়ে যায়। এ সময় তাকে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে অভিযুক্তরা। একটা মেয়ে রেপ হলো এবং পরবর্তীতে সে আইনগত সহযোগিতা পেল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন দেশে একটা স্থিতি অবস্থা আসে, তখন মেয়েটা আমাদের কাছে আসে। তার বক্তব্য শুনে আমরা আজকে আদালতে মামলা করি। বিজ্ঞ আদালত সমস্ত কথা শুনে এবং আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজ এবং অপহরণের কিছু স্থিরচিত্র এগুলো দেখে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে সোনাডাঙ্গা থানাকে এই মামলা এজাহার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছে। আওয়ামী শাসন আমলে তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সব মিথ্যা মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার সন্ধ্যায় নাটোরের সিংড়ার সোয়াইর গ্রামে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি এবং সেখানে এই আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের 3 শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে পরিবারগুলোকে 1 লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছিলেন উপজেলার সোহেল রানা, হৃদয় আহমেদ ও শহীদ রমজান আলী। আমরা চাই সমস্ত মামলা প্রত্যাহার করে অতি সত্বর তারেক রহমানকে বিজয়ের রেখে বাংলাদেশের মানুষ। তদন্ত প্রতিবেদন ও আলামত না আসায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে জট খুলছে না 232টি মামলার। বাদী বিবাদী পক্ষের আইনজীবীরা বলছেন, সাইবার আইনের সঠিক ব্যবহার না হওয়ায় অনেক মামলার জন্য হয়রানির মুখোমুখি হচ্ছেন তারা। ট্রাইব্যুনালে গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় বরিশাল আইনজীবী সমিতি। সুজয় দাসের ছবিতে অপূর্বপুর আরও একটি রিপোর্ট। বরিশাল সাইবার ট্রাইব্যুনাল বিভাগের 6 জেলার সব ধরনের সাইবার মামলা পরিচালিত হয় এ আদালত থেকে। প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে বিভিন্ন মত প্রকাশকে কেন্দ্র করে নতুন নতুন মামলা হয় এখানে। আদালত প্রশাসনের তথ্যমতে সাইবার ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তৎকালীন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার ছড়ানোর অভিযোগে 70টি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আছে 26টি। সব মিলিয়ে বর্তমানে 232টি মামলার জট খুলছে না এ আদালতে। আইনজীবীরা বলছেন, হয়রানি ও দমন নিপীড়নের জন্য গঠন করা হয় সাইবার ট্রাইব্যুনাল। বেশিরভাগ মামলা ঝুলে আছে তদন্ত প্রতিবেদন ও আলামত না আসার কারণে। বাদী একটি মামলা করে তারা উধাও হয়ে যায়, তারা আর কোর্টে আসে না বা এই মামলা সম্পর্কে তারা কোনো খোঁজখবরও রাখে না। সরকারি কৌশলীরা জানান, আলামতের ডিভাইসগুলো ফরেনসিক বিভাগে পাঠানো হলে তারা প্রতিবেদন দিতে অনেক দেরি করে। এ কারণে চাইলেও মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের। আর ট্রাইব্যুনালের গতি ও স্বচ্ছতা আনতে নতুন আইন কমিশনের উদ্যোগ দেখতে চায় আইনজীবী সমিতি। মামলায় ড্রাফটিং এর ত্রুটি থাকার কারণে কখনো কখনো বাদী বা সাক্ষীগণ মোকদ্দমায় সাক্ষ্য প্রদানে
অনীহা প্রকাশ করে। মিডিয়ার প্রেক্ষাপটে এই সাইবার ট্রাইব্যুনালটাকে পুনর্বিবেচনা বা নতুনভাবে ধারাগুলো পরিবর্তন বা পরিমার্জিত হয় আমি বলে মনে করি। 2021 সালের 27 জুন বরিশালে প্রথম সাইবার ট্রাইব্যুনাল আদালত গঠন করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত 466টি মামলা নিষ্পত্তি হয়েছে আদালতে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। শোষণমুক্ত সমাজ গঠন এবং সর্বস্তরের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোনো বিকল্প নেই। রোববার দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। তিনি আরও বলেন, সংবিধানে বারবার উচ্চারিত হয়েছে ক্ষমতা, সমতা, ন্যায় বিচার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা। বিচার বিভাগের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্য পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের ঘোষণা আমি দিই। সে লক্ষ্যে পূর্ণাঙ্গ প্রস্তাব শীঘ্রই আইন মন্ত্রণালয় পাঠানো হবে। একজন বিচার প্রার্থী ন্যায় বিচার পাওয়ার আশা নিয়ে প্রথমেই একজন আইনজীবীর দ্বারস্থ হন। পরম নির্ভরতায় বিজ্ঞ আইনজীবীদের তার সম্পদ ও স্বাধীনতা রক্ষার ভার অর্পণ করেন, যেন এমন কোনো পরিস্থিতির উদ্রেক না হয় যাতে বিচার প্রার্থীদের মনে আদালত ও আদালতের অভিজ্ঞতা সম্পর্কে দ্বিধা বা সংশয় তৈরি হয়। লাখ লাখ টাকা ইজারা নিলেও যাত্রীরা পাচ্ছেন না ন্যূনতম সুবিধা। ঝালকাঠি পৌরসভার 7টি খেয়া ঘাটে নেই কোনো যাত্রী ছাউনি ও শৌচাগার। এমনকি বছরের পর বছর ধরে ভাঙা ঘাট পড়ে আছে। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। অবশ্য শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পলাশার পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সুগন্ধা ও বাসুডা নদীর তীরে ঝালকাঠি পৌরসভা। নদী দুটি পার হয়ে পৌর এলাকা যাতায়াত করতে পুরাতন কলেজ, বদ্ধভূমি খেয়াঘাট, রকেট ঘাট, লঞ্চ ঘাট, কাঠপট্টি ট্রলার ঘাট, অতুল মাঝির খেয়া ও বাদামতলা ঘাটে খেয়া পারাপার করে। এলাকাবাসীর অভিযোগ, খেয়াঘাটগুলোতে নেই কোনো যাত্রী ছাউনি ও শৌচাগার। রোদ বৃষ্টি ঝড়ে চরম বিপাকে পড়তে হয় যাত্রীদের। এমনকি ঘাটগুলোর বেশিরভাগ অংশ দীর্ঘদিন ধরে ভাঙা। দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটে দুর্ঘটনা। ঘাটগুলো থেকে মোটা অঙ্কের ইজারা আদায় করা হলেও যাত্রী সুবিধায় কোনো ভ্রুক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। এক বছর চালু রাখতে পারতেছে না, বাজার ঘাটগুলি ভিজতে আছে। এটা ড্রেং আছে, এই ড্রেংটা ময়লা ছেলে নামে, কোনো যাত্রী বসার কোনো লাইন নেই, এনে দুর্গন্ধে দেখা যায় না। ঘাটটা যদি আল্লাহর রাস্তায় করে দেয় আমরা সবাই তাতে খুশি আছি কিনা। সমস্যার কথা স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ঘাট অনেকটাই নষ্ট আছে এবং যাত্রী ছাউনিও নেই। যদিও ইতিমধ্যে আমরা একটা স্কিম পাঠিয়েছি, তো ওইটা অনুমোদন হলেও করব, না হলে আমরা নিজস্ব অর্থায়ন এটা করব। পৌর কর্তৃপক্ষের তথ্যমতে খেয়াঘাটগুলো থেকে প্রতি বছর প্রায় 20 লাখ টাকা ইজারা আদায় করে পৌরসভা। আর প্রতিদিন খেয়া পার হন 5,000-এর বেশি মানুষ। সময় সংবাদ, ঝালকাঠি। আক্রমণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীকে মানসিক প্রতিবন্ধী বলে অভিহিত করলেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট। যদিও ডেমোক্রেট প্রচারণা শিবিরের দাবি, জরিপে কমলার এগিয়ে থাকা দেখে উদ্বেগ বাড়ছে ট্রাম্পের। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। গেল জুলাইয়ে নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সমাবেশে ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে উগ্র বাম পাগল বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে সীমান্ত অভিবাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির জন্য কমলাকে দায়ী করেন ট্রাম্প। এ ঘটনায় নিজ দলেও বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। এরপরও বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করতে দেখা যায় তাকে। রোববার পেনসিলভেনিয়ায় এক সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। এদিনও প্রতিদ্বন্দ্বী কমলাকে তীব্র ভাষায় আক্রমণ করেন রিপাবলিকান এই প্রার্থী। বলেন, কমলা জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী। এর আগে শনিবার উইসকনসিনে এক সমাবেশে কমলাকে স্টুপিড, দুর্বল বলে অভিহিত করেন ট্রাম্প। কমলাকে নিয়ে বর্ণবাদী মন্তব্যও করেন সাবেক এই প্রেসিডেন্ট। ট্রাম্পের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে কমলার প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করে মার্কিন গণমাধ্যমগুলো। তারা জানান, কমলার জনপ্রিয়তা দেখে উদ্বিগ্ন ট্রাম্প। এমনকি সাম্প্রতিক এক জরিপে কমলা অনেক ব্যবধানে এগিয়ে থাকায় নির্বাচনে নিজের পরাজয় দেখছেন রিপাবলিকান প্রার্থী। অনেক রিপাবলিকান সমর্থকও ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করেছেন। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের নেতাকর্মীরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এবার 1.5 লাখ সরকারি চাকরি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একই সঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও 2টি মন্ত্রণালয়কে একত্রীকরণ করতে যাচ্ছে দেশটির সরকার। রোববার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অর্থ ও রাজস্ব মন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব এই কথা বলেছেন। রাজনৈতিক অস্থিরতার জেরে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান। সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাচ্ছে শাহবাজ সরকার। দেশটিতে সরাসরি বিনিয়োগ করতে বিভিন্ন দেশ সফর করছেন শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় এবার প্রশাসনিক ব্যয় কমানোর পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। সরকারি 1.5 লাখ শূন্য পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে একটি মন্ত্রণালয় বিলুপ্ত ও 2টি মন্ত্রণালয়কে একত্রীকরণ করা হচ্ছে। রোববার ইসলামাবাদে সংবাদ সম্মেলন করেন দেশটির অর্থ রাজস্বমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। বলেন, সরকারের ব্যয় কমাতে পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভায় অনুমোদনের পর 60% শূন্য পদ বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ক্যাপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন CADD মন্ত্রণালয় বিলুপ্তর বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে 2টি মন্ত্রণালয়কে একত্রীকরণ করা হবে। অর্থমন্ত্রী আরও জানান, সরকারের বিভিন্ন পরিকল্পনা দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা আনবে। ব্যবসায়ীদের সবাইকে করের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। নিবন্ধনহীন ব্যবসায়ীর সরকারি সুযোগ সুবিধা বন্ধ করা হবে বলেও জানান তিনি। এদিকে চলতি মাসেই সরকারি কর্মকর্তাদের অনেকে চাকরি হারাতে পারে বলে জানায় দেশটির বিভিন্ন গণমাধ্যম। গেল আগস্টে সরকারি শূন্যপদ বিলুপ্তির প্রস্তাব দেয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে শীর্ষ স্থানের স্বীকৃতি পেল কুয়েত। মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ গ্লোবাল সেফটি রিপোর্টে সর্বোচ্চ স্থান পেয়েছে দেশটি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। নিজেদের শহর বা আবাসিক এলাকায় রাত বিরাতে একা হাঁটতে কেমন নিরাপদ বোধ করেন, এমন প্রশ্ন বিশ্বের 140টি দেশের মানুষের মতামতের ভিত্তিতে একটি সমীক্ষা প্রকাশ করে মার্কিন পোলিং সংস্থা গ্যালাপ গ্লোবাল সেফটি রিপোর্ট। 15 বছরের বেশি বয়সীদের মতামতের ভিত্তিতে চলতি মাসের 24 সেপ্টেম্বর এই রিপোর্ট প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুসারে আইনশৃঙ্খলা সূচকে 100-র মধ্যে সর্বোচ্চ 99 স্কোর পেয়ে জননিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশের শীর্ষে রয়েছে কুয়েত। দেশটির উত্তরদাতারা বলেছেন, তারা নিজেদের শহরে রাতে একা হাঁটতে নিরাপদ বোধ করেন। দেশটিতে সচরাচর চুরি ডাকাতির ঘটনা তুলনামূলক অনেক কম। এছাড়া ছিনতাই কিংবা পকেটমারের ঘটনা নেই বলে অভিমত প্রবাসীদের। এখানে কোনো চুরি চিন্তাই রাহাজানি নেই। এখানে যার যার স্বাধীনতা নিয়ে চলতে পারে। রাত বিরাত দিন সকাল খাওয়াকে এখানে কোনো বাধা নাই। কোনো রিস্ক মুক্ত আমরা অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য বা চাকরি থেকে আমরা ডিউটি যাওয়া যে নিরাপত্তা বোধ করি, এর জন্য আমি কুয়েত সরকারের প্রশংসা করি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে উচ্চ স্তরের নিরাপত্তা থাকলেও তালিকায় 4 নম্বরে আছে সৌদি আরব। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। হংকংয়ের জাতীয় দিবস উপলক্ষে চমৎকার থিম ড্রোন শো এর আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজন দেখতে হাজার হাজার দর্শক অঞ্চলটির ভিক্টোরিয়া বন্দরে নেমে আসে। গ্যালোপিং হর্সেস ইন দ্য স্কাই থিমের এই আয়োজনে প্রায় 1500টি ড্রোন ব্যবহার করা হয়েছিল আকাশ সজ্জিত করতে। আকাশে ছুটছে আলোর তৈরি ঘোড়া, পরক্ষণেই দেখা যাচ্ছে নানা রঙের জাহাজ। আলোর এই ঝলকানিতে সিংহ, পান্ডা, উইন্ডমিল কি নেই। ড্রোন শো এর জমকালো এই আয়োজন চীনের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে। অঞ্চলটির ভিক্টোরিয়া হারবারে 1500 ড্রোন দিয়ে চমৎকার এই আয়োজন করা হয়, যা দেখতে ভিড় করেন কয়েক হাজার দর্শক। স্থানীয়দের পাশাপাশি ছিলেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা। গ্যালোপিং হর্সেস ইন দ্য স্কাই থিমের চমৎকার ড্রোন শোটি দেখতে দর্শকরা 1 ঘন্টা আগেই ভিক্টোরিয়া হারবারে জড়ো হতে শুরু করেন। অনেকেই জানান, ড্রোন শো ভালোভাবে দেখার জন্যই তাদের এই অগ্রিম উপস্থিতি। কাকলি আখতার, সময় সংবাদ। উৎসবের আবহে মেতে উঠেছে অস্ট্রেলিয়ার পার্থ। প্রায় 150 বছরের ইতিহাসকে বহন করে নিয়ে চলছে পার্থ রয়্যাল শো। মূলত কৃষি এবং অস্ট্রেলিয়ার বৈচিত্র্যময় সংস্কৃতি উদযাপন করা হয় মেলায়, যেখানে রোমাঞ্চকর রাইড থেকে শুরু করে ঐতিহ্যবাহী খাবার, পশু পাখির প্রদর্শনী, সবকিছুতেই তৈরি হয়েছে এক অনন্য উৎসব মুখর পরিবেশ।
আলো, রং আর উত্তেজনার ঝলকানি প্রায় 150 বছরের ঐতিহ্য বহন করে চলছে অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান উৎসব পার্থ রয়্যাল শো। মেলাটি শুধু একটি বিনোদনের মাধ্যমে নয়, বরং এটি অস্ট্রেলিয়ার কৃষি এবং সংস্কৃতির সঙ্গে মিশে থাকা এক ইতিহাসের ধারা। প্রতি বছর পালিত হওয়া এই মেলায় শুধু কৃষি নয়, সাথে থাকছে অস্ট্রেলিয়ার নানা বৈচিত্র্যময় সংস্কৃতি এবং মানুষের প্রতিদিনের জীবনযাত্রার চিত্র। চলুন ঘুরে দেখা যাক মেলায় কি কি হচ্ছে। এবারের মেলায় রয়েছে রোমাঞ্চকর সব রাইড, রয়েছে পশু পাখির প্রদর্শনী। অস্ট্রেলিয়ার কৃষকদের এবং সাধারণ মানুষের জন্য সেতুবন্ধন হিসেবে কাজ করে এই মেলা। অনেক ভালো লাগতেছে, এটা পার্থে প্রতি বছরই হয়, আমি এই বছরই আসলাম প্রথম। অনেক মানুষ দেখতে পাচ্ছি, কনসার্ট দেখেছি, ফেরিস হুইল দেখেছি, অনেক রকমের অ্যানিমালস নার্সারি আছে, এখন ড্রোন শো হবে অ্যান্ড ফায়ারওয়ার্কস হবে। আমি ওটার জন্য খুবই এক্সাইটেড। Enjoying it really like a lot because I've been on the rides and it's pretty fun and the atmosphere is really like enjoyable and it's like really hyper, you know? Like I like that feeling. মেলায় পাওয়া যাবে ঐতিহ্যবাহী অস্ট্রেলিয়ান খাবার, পাশাপাশি রয়েছে হস্তশিল্পের দোকান, রয়েছে আতশবাজি, ড্রোন শো, যা মুগ্ধ করছে দর্শকদের। প্রতি বছর হাজারো মানুষের সমাগম হয় এই মেলায়। জেবা সাজিদা মৌ, সময় সংবাদ। দেখছেন ভোরের সময়। খেলার খবর। ভারতের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সাকিবের ঘাটতি পূরণের জন্য 14 মাস পর দলে ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অফ স্পিনার রাকিবুল হাসান। এছাড়াও ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন সৌম্য সরকার। ভারতের বিপক্ষে টি-20 সিরিজে পাওয়া যাবে না সাকিব আল হাসানকে। এই ফরম্যাটে তাকে আর হয়তো কখনোই পাবে না বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-20 স্কোয়াডে তার প্রতিফলন থাকবে, এটা ধরেই নেওয়া হয়েছিল। বিসিবি করেছেও তাই। দলে একজন পারফেক্ট অলরাউন্ডারের ঘাটতি পূরণের জন্য 14 মাস পর ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। সামনে ভারত সিরিজ হলেও 2026 টি-20 বিশ্বকাপ ঘিরে লম্বা পরিকল্পনায় ক্রিকেট বোর্ড, তাই প্রাধান্য দেয়া হয়েছে তরুণদের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাকিবুল হাসান। এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে ভালো করার পুরস্কার পেয়েছেন এই অফ স্পিনার। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী হবেন কে? নির্বাচকদের সুনজরে থাকলেও গেল বিশ্বকাপ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু ইভেন্টে ভালো করতে পারেননি তানজিদ তামিম। ভারত সিরিজে তাকে চাপে রাখতে ফেরানো হয়েছে পারভেজ হোসেন ইমনকে। এইচপি ইউনিটে রাকিবুলের মতো তার সময়ও কেটেছে দুর্দান্ত। তাকে জায়গা করে দিতে ছেটে ফেলা হয়েছে সৌম্য সরকারকে। বাংলাদেশের 15 সদস্যের দলে বাকি মুখগুলো নিয়মিত। ব্যাটিংয়ে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে আছেন তাওহিদ হৃদয়। অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদে এখনও আস্থা আছে নির্বাচকদের। লোয়ার মিডল অর্ডারে জাকের আলী অনেককে জায়গা দিতে ভাবতে হয়নি নির্বাচকদের, যেমন আছেন শেখ মেহেদী। লাল সবুজদের পেস ইউনিট বেশ শক্তিশালী। মোস্তাফিজ, তাসকিন, শরীফুলের সঙ্গে রাখা হয়েছে তানজিম সাকিবকে। ঘূর্ণি বলে বৈচিত্র্য রাখার চেষ্টা করেছেন নির্বাচকরা। দুজন অফ স্পিনার থাকার পরও স্কোয়াডে আছেন রিশাদ হোসেন। অবশ্য পারফরমেন্স বিবেচনায় এই লেগই এখন বাংলাদেশ দলের অটো চয়েস। ওপেনিং এ একটা চেঞ্জ আছে, আপনারা দেখেছেন যে মিডল অর্ডারেও একটা চেঞ্জ আছে এবং স্পিনিং অ্যাটাকেও পরিবর্তন এসছে। সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও মেহেদী মিরাজ তিনি সেই জায়গাটি নেবেন। স্পেশালি তাকে আমরা ভাবছি যে তিনি ব্যাটিংয়েই সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা দলে করতে পারবেন। কয়েকজন নতুন মুখ নিয়ে এর আগে শনিবার সিরিজের জন্য দল ঘোষণা করে ভারত। 3 ম্যাচের এই টি-20 সিরিজের প্রথম খেলা অনুষ্ঠিত হবে 6 অক্টোবর গোয়ালিয়রে। এস এম ইকবাল, সময় সংবাদ। সাকিব আল হাসানের বিকল্প হিসেবে এখনই মেহেদী হাসান মিরাজ বা শেখ মেহেদীর উপর প্রত্যাশার চাপ না বাড়ানোর অনুরোধ বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। চাইলেই এখন সাকিবের বিকল্প পাওয়া সম্ভব নয়, তাই মিরাজ মেহেদীদের নিজেদের মতো করে পারফর্ম করতে দেওয়ার অনুরোধ করেছেন এই পরিচালক। টি-20তে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক পরিণত, তাই 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুল করবে ভারত বলেও স্বাগতিকদের সতর্ক করে দেন ফাহিম। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। কানপুর টেস্টের আগের দিনই বোমা ফাটিয়ে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান।
সাকিবকে ছাড়াই গোয়ালিয়রে 6 অক্টোবর থেকে শুরু হওয়া 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। 2006 সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ সাকিব আল হাসান। অভিজ্ঞ অলরাউন্ডার থাকলে দল নির্বাচনে অনেকটাই নির্ভর থাকতে পারতেন নির্বাচকরা। তবে সাকিবকে ছাড়াই এখন পথ চলতে হবে বিসিবিকে। সাকিবের অবসরে 14 মাস পরে টি-20 দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। টি-20 দলে স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীকেও অনেকে ভাবছেন সাকিবের বিকল্প হিসেবে। তবে সাকিবের তুলনা শুধু সাকিবই। এখনই মিরাজ মেহেদীদের সাকিবের বিকল্প ভেবে তাদের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দেওয়া উচিত হবে না বলে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ডেফিনেটলি মিরাজ ভালো খেলছে, কিন্তু মিরাজ সেই দায়িত্বটা নিতে পারবে কিনা সেটা আমাদের অপেক্ষা করতে হবে জানার জন্য, দেখার জন্য। শেখ মেহেদী অ্যাজ এ বোলার ডেফিনেটলি প্রমাণ করেছে যে ও যোগ্যতা রাখে আন্তর্জাতিক ম্যাচ খেলার, কনসিস্টেন্সিও দেখিয়েছে। বাট সাকিবের রোলটা প্লে করা ব্যাটসম্যান এবং বোলার হিসেবে দুটো মিলিয়ে আমার মনে হয় না সেই জায়গাটা আমরা ওকে এই মুহূর্তে দিতে পারি। যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে। কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে। টি-20তে বাংলাদেশকে এখন আর আগের মতো দেখার সুযোগ নেই বলেও মনে করেন ফাহিম। ভারতের সঙ্গে সমান তালে লড়াই করার সামর্থ্য টাইগারদের আছে বলেও জানান তিনি। আমাদের পেসটা একটা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। ঋষাদের ইনক্লুশনটা আমাদেরকে আরও বেশি সাহসী করেছে। কি ব্যাটসম্যান যারা আছে যারা যদি পারফর্ম করতে পারে আমার মনে হয় যে আমরা কম্পিটিটিভ হতে পারবো। কানপুরে খেলা দেখতে গিয়ে সমর্থক রবির লাঞ্ছিত হওয়া নিয়ে নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার কথাও জানান এই পরিচালক। আমার কাছে মনে হয় না এটা বিচ্ছিন্ন ঘটনা, নিশ্চয়ই এসব ব্যাপার যেন ভবিষ্যতে না ঘটে এই ব্যাপারটা দেখতে হবে। এবং পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি হয়নি, এরপরও কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলা না হওয়ার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আলোক স্বল্পতা নাকি ভেজা আউটফিল্ড অফিসিয়ালদের পক্ষ থেকে পাওয়া যায়নি, পাওয়া গেছে দু রকমের মন্তব্য। তবে তৃতীয় দিনে মাঠ শুকানোর কোনো চেষ্টাই করেনি গ্রাউন্ডসম্যানরা, যা নিয়ে স্পষ্ট ক্ষোভ ছিল খেলা কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের, ক্ষোভ ছিল দর্শকদের মাঝেও। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। কানপুরে দুপুর 2টা নাগাদ শেষবারের মতো মাঠ পরিদর্শন করে ফিল্ড আম্পায়ার ও ম্যাচ রেফারি যখন তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন, তখনও মাথার ওপর মধ্য দুপুরের তপ্ত রোদ। ঠায় দাঁড়িয়ে স্টেডিয়ামে আসা দর্শকরা দীর্ঘ সময় অপেক্ষার পর তারা গ্যালারি ছাড়েন হতাশায়। রোববার সকাল থেকে বৃষ্টি হয়নি একবারও। মাঝে রোদ মেঘের লুকোচুরি থাকলেও সূর্যের দাপট ছিল বেশিরভাগ সময়। তারপরেও মাঠে গড়ায়নি একটাও বল। কিন্তু কেন? এ নিয়ে কিছুটা দ্বিধায় সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। অফিসিয়ালদের পক্ষ থেকেও মিলেছে দুরকম বক্তব্য। কেউ বলছেন আলোক স্বল্পতা, কেউ বা ভেজা আউটফিল্ড। গ্রিন পার্ক স্টেডিয়াম নিয়ে বিস্তর অভিযোগ স্থানীয় গণমাধ্যম কর্মীদের। এদিনও শোনা গেল সেই ফিসফাস। প্রেস বক্স, গ্যালারি কোনো কিছুই নেই ঠিকঠাক। তার উপর যোগ হলো বিভ্রান্তমূলক তথ্য। যদি ভেজা আউটফিল্ড হয় তবে প্রশ্ন, সারাদিন মাঠ শুকানোর কোনো চেষ্টা কেন দেখা যায়নি মাঠ কর্মীদের মধ্যে? ম্যাচের প্রথম দিন যে 35 ওভার খেলা হয়েছে তার পুরোটাই ছিল ফ্লাড লাইটের আলোতে। আলোক স্বল্পতার সমাধান তো হাতের কাছেই ছিল। যে এরকম বলা হয়েছিল সুপার সাপার আছে, ড্রেনেজ সিস্টেম খুব ভালো, কিন্তু বাস্তবতা দেখা গেল যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে ড্রেনেজ যা রয়েছে তাতে কাভার করে না। ফলে আউটফিল্ড ওখানে ক্যামেরায় কিন্তু ধরেছিল, আপনারা দেখে থাকবেন যে ব্রডকাস্ট ক্যামেরায় সেখানে একদম সব পানি জমে আছে। এরকম ক্ষেত্রে প্লেয়াররা নামলে খেলতে গেলে আপনার ইনজুর হওয়ার চান্স অনেক বেশি থাকবে। টেস্টের দ্বিতীয় দিন দেখা গেছে বালু ভর্তি বস্তা এনে মাঠ শুকানোর চেষ্টা করা হয়েছে। বাজে আউটফিল্ড, স্থানে স্থানে গর্ত। প্রশ্ন তবে, যে মাঠে 2021 সালের পর আর গড়ায়নি কোনো টেস্ট, সেখানে কেন এমন আয়োজন? প্রতিপক্ষ তবে কি বাংলাদেশ বলেই? অথচ ম্যাচ শুরুর আগে এই মাঠ আউটফিল্ড নিয়ে কর্তৃপক্ষ শুনিয়েছিল কতই না বড় কথা। এ নিয়ে সরব স্থানীয় দর্শকরাও। তারা বলছেন অর্থের দিক থেকে ধনী হলেও সুযোগ সুবিধার দিক থেকে নিতান্তই নিঃস্ব বিসিসিআই। নইলে গ্রিন পার্কের প্রতি কেন এমন বিমাতা সুলভ আচরণ? মাহবুব রিমন, সময় সংবাদ, কানপুর। মালির ফরওয়ার্ড সোলেমান দিয়াবাতে বাফুফে চাইলেই তা সম্ভব বলে জানান তিনি। পাসপোর্ট জটিলতা থাকলেও ইমিগ্রেশন নিয়ে নিজ দেশের সঙ্গে যোগাযোগ করবেন এই ফরওয়ার্ড। এদিকে দিয়াবাতের বিষয়ে এখনও ইতিবাচক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিয়াবাতের বিষয়ে আলোচনা চলছে বলেও জানান বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের জার্সি গায়ে খেলা এখন সময়ের বাকি। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পেলেই লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন এই মিডফিল্ডার। শুধু হামজা নয়, মোহামেডানের স্ট্রাইকার সুলেমান দিয়াবাতেকেও লাল সবুজ জার্সিতে দেখা দীর্ঘদিনের স্বপ্ন দেশের ফুটবল সমর্থকদের। বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন দিয়াবাতে, যার প্রেক্ষিতে মালির এই ফুটবলারের সঙ্গে আলোচনায় বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফিফার নিয়ম মেনে চলে অগ্রগতিও, তবে পাসপোর্ট জটিলতা ও দেশের রাজনৈতিক পট পরিবর্তনে থেমে যায় সব। বিপিএলের গেল মৌসুম শেষে ছুটিতে নিজ দেশ মালিতে যান সুলেমান দিয়াবাতে। সেখানে জীবনের নতুন ইনিংসও শুরু করেন এই ফুটবলার। বিয়ের পর 3 মাস ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন এই ফরওয়ার্ড। মোহামেডানের আগামী মৌসুমের জন্য শুরু করেছেন অনুশীলন। কিছুটা আক্ষেপ থাকলেও এখনও বাংলাদেশের হয়ে খেলতে চান দিয়াবাতে, তবে মূল লক্ষ্য সাদা কালোদের হয়ে শিরোপা জেতা। আমি বাংলাদেশের হয়ে খেলার বিষয় নিয়ে অনেকবার কথা বলেছি, তা নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। তবে ফেডারেশন যদি চায় আমি এখনো খেলতে রাজি, আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি পাসপোর্ট নিয়েও আমার দেশের সঙ্গে কথা বলেছি, সেখানে কিছু জটিলতা আছে, তবে বাফুফে চাইলে সব জটিলতাই কেটে যাবে। দিয়াবাতের বাংলাদেশের খেলা নিয়ে এখনও ইতিবাচক বাফুফে। পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটাতে এরই মধ্যে দিয়াবাতে ও মোহামেডানের সঙ্গে আলোচনা করছে ফেডারেশন। যোগাযোগ করা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও। আমরা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার 5 বছরের ইমিগ্রেশনের ডাটাবেস চেয়েছি। তো এই ডাটাবেস যদি আমরা হাতে পাই এবং দিয়াবাতে বাংলাদেশে আমরা মোহামেডান ক্লাবের সাথেও অফিসিয়ালদের সাথেও যোগাযোগ করেছি। তারা বলেছিল যে তিনি বাংলাদেশে আসেনি, বাট আমি ইতিমধ্যে জেনেছি উনি বাংলাদেশে আছেন। তো ন্যাশনাল টিমস কমিটি ডিপার্টমেন্ট থেকে তাকে ডেকে তার সাথে ফাইনালভাবে কথাবার্তা বলে আমরা কাজ আগিয়ে নিব। এর আগে নাইজেরিয়ার নাগরিক হয়েও বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন এলিটা কিংসলে। যদিও লাল সবুজ জার্সি গায়ে এলিটার অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়েছে 50তম বার্লিন আন্তর্জাতিক ম্যারাথন। বিশ্বের হাজার হাজার ক্রীড়াবিদের সঙ্গে এই ম্যারাথনে অংশ নেন বাংলাদেশের 4 জন দৌড়বিদ। সফলতার সঙ্গে দৌড় শেষ করেন সবাই। এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দৌড়বিদরা। জার্মানির বার্লিন থেকে ম্যারাথনের বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। বিশ্বের 161 দেশের 58,000 ক্রীড়াবিদদের অংশগ্রহণে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী 50তম বার্লিন BMW আন্তর্জাতিক ম্যারাথন। রেকর্ড সংখ্যক অ্যাথলেটদের সঙ্গে বাংলাদেশের পতাকা হাতে দূরপাল্লার ম্যারাথনে অংশ নেন বাংলাদেশের কমপক্ষে 4 জন দৌড়বিদ। এদের মধ্যে ব্যক্তিগত 131টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদ শিবশঙ্কর পাল এবং নিজের ব্যক্তিগত 15 আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া সুমিত পাল সহ দেশের আরো 2 অ্যাথলেট। বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়ানো আমার কাছে নিজের কাছে গর্ব এবং খুব ভালো বোধ করি। এই জন্যই সর্বদাই আমি বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়াই। বার্লিন ম্যারাথনে অংশগ্রহণ করাটা সবসময় খুবই আনন্দের। 42.195 কিলোমিটার দৌড় শেষ করতে সুমিত পাল সময় নেন 3 ঘন্টা 15 মিনিট আর শিবশঙ্কর সময় নেন 3 ঘন্টা 30 মিনিট। এর আগে সকালে শহরের ঐতিহ্যবাহী উন্টারডেন লিন্ডেন থেকে শুরু করে মিটে, নয়কোলন, কোরেটসবার্গ, শুয়েনবের্গ, বিলমাসডর্ফ, টিয়ারগার্টেন হয়ে ব্রান্ডেনবুর্গার গেটে এসে শেষ হয়। ম্যারাথনে সবচেয়ে ভালো টাইমিং করে প্রথম হন ইথিওপিয়ার মিলকেশা মেঙ্গেশা। 42.195 কিলোমিটার ট্র্যাক শেষ করতে তিনি সময় নেন মাত্র 2 ঘন্টা 3 মিনিট 17 সেকেন্ডস। আর নারীদের মধ্যে বিজয়ী হন একই দেশের টিকিস্ট খেটেমা। তিনি টাইমিং করেন 2 ঘন্টা 16 মিনিট 42 সেকেন্ডস। বিশ্বখ্যাত এই ম্যারাথন দেখতে ও অ্যাথলেটদের অনুপ্রেরণা যোগাতে বার্লিনের রাস্তাগুলোতে ছিল লাখো পর্যটকদের ভিড়। চলতি বছর বার্লিনের এই আন্তর্জাতিক ম্যারাথন 50তম বছর পালন করতে যাচ্ছে। চমৎকার এই ইভেন্টে বাংলাদেশের কমপক্ষে 4 জন অ্যাথলেট অর্থাৎ দৌড়বিদ অংশ নিচ্ছে। আর বৈশ্বিক এমন ইভেন্টে বাংলাদেশের পতাকা দেখতে পাওয়াটা সবসময়ের মতো অহংকারের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।